নমস্কার, নর্মদে হর। আমি প্রদীপ। একে একে আমাদের কিন্তু যোগানন্দ পরমহংসজির যে লেখা, তার জীবন কথা, যোগী কথামৃত আমরা জানতে জানতে একে একে কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি। এখন এই সামনেটা কোন দিকে? সামনেটা হচ্ছে যোগানন্দজির জীবনের কথার, তার জীবন পরপর ছোটবেলা থেকে ধীরে ধীরে তিনি আহ, বেশি বয়সের দিকে এগোচ্ছেন। বইয়ের পাতার আমরা সামনের দিকে এগোচ্ছি এবং আমাদের দৃষ্টিও কিন্তু অতীত থেকে সরে যাচ্ছে। অতীতে যাচ্ছি আমরা শুনতে শুনতে, অতীত থেকে সরে যাচ্ছে বর্তমানে দাঁড়িয়ে। আপনি এই ভিডিও দেখছেন, শুনছেন এবং ভবিষ্যৎকে আপনি কিন্তু ভেতরে সাজাচ্ছেন। মাথার ভেতরে কিন্তু, ব্রেনের ভেতরে কিন্তু একটা নতুন করে আবার কিন্তু রিওয়ারিং চলছে। ঘরে যেমন আমরা ইলেকট্রিকের তার টানি, ওয়ারিং করি, রিওয়ারিং চলছে আমাদের ভেতরে, ভাঙাগোড়া চলছে। হতে দিন, ছেড়ে দিন নিজেকে। আজকের এই যে এপিসোডের যে ধারা, এটা কিন্তু আলোচনার মতো করে আমি আমার সামান্য জ্ঞানের বিষয় মাঝে মাঝে আমি যোগ করছি, আপনি কমেন্ট বক্সে যোগ করছেন। কেমন? আগের এপিসোডে আমরা অনেক কিছু জেনেছি, সেখান থেকে আমরা পরবর্তী এপিসোডে যাচ্ছি। যোগানন্দজি তিনি তার বাড়িতে মা কালীর একটা পট তিনি স্থাপন করেছেন এবং তিনি বলছেন যে এটাই পুণ্যপীঠ, এখানেই আমি মা কালীর সাথে সম্পর্ক স্থাপন করব। হবে না হবে না সেটা নিয়ে আমরা জানব। একদিন সেখানে উমা দিদির সঙ্গে দাঁড়িয়ে আছে, আমি দেখলাম সামনের খুব সরু গলির বিপরীত দিকের বাড়িগুলোর ছাদের উপর দুটো ছেলে ঘুড়ি ওড়াচ্ছে। উমা দিদি আমায় একটা ঠোনা দিয়ে বলল, কিরে তুই এত চুপচাপ কেন? আমি বললাম, আমি ভাবছি যে কি আশ্চর্য বলো দেখি, মা কালীর কাছে আমি যা চাই না কেন তা পাই আমি। আমার ভগিনী ঠাট্টার সুরে তখন বলছে, আচ্ছা তাই নাকি? তা মা কালী তোকে বোধহয় ওই ঘুড়ি দুটিও পাইয়ে দেবেন। আমি সঙ্গে সঙ্গে বললাম, হ্যাঁ তা হবে না কেন? বলে আমি ঘুড়ি দুটি পাওয়ার জন্য নীরবে আমি প্রার্থনা শুরু করে দিলাম। ভারতবর্ষে ঘড়ির সুতায় কাঁচ ভাঙা আর নানা রকম মাঞ্জা মাখিয়ে প্যাঁচ কাটাকাটি খেলা হয়। এক পক্ষ অপর পক্ষের ঘুড়ি প্যাঁচ কেটে ফেলে দিতে চেষ্টা করে। সুতো কাটা ঘুড়ি ছাদের উপর দিয়ে হাওয়ায় ভেসে যায় আর তার ধরে ফেলাতে কিন্তু প্রচুর আনন্দ হয়। আমরা আমাদের ছোটবেলার দিকে যদি তাকাই, তাহলে কিন্তু ওই ঘুড়িটা বাতাসে ভেসে 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 উড়ে উড়ে কোথায় পড়ছে আমরা ছুটছি তার পেছন পেছন। ওই ঘুড়িটাই পেতে হবে, ওই ঘুড়িটাই পেতে হবে এবং যে আগে পাবে ঘুড়িটা তার। যেহেতু উমা দিদি আর আমি ছাদে একটা ঢাকা বারান্দার কোণে ছিলাম, সেহেতু প্যাঁচ কাটা ঘুড়ি আমাদের যে হাতে এসে পড়বে তা একরকম অসম্ভব তা কিন্তু ছিল। কারণ স্বভাবতই তার সুতো ছাদের উপর তো ঝুলতে থাকবে, মানে ঘুড়িটার সাথে তো সুতোটাও আছে বেশ কিছুটা। ঘুড়িটা যে একেবারে উড়ে উড়ে এসে জানালার ভেতর দিয়ে কোলে এসে পড়বে তা তো নয়। ঘুড়িটা যখন নিচের দিকে নামতে থাকবে, ছাদের পাশের বাড়ি, তার পাশে গাছ, মুখ তুমুখ, সেখানে কিন্তু সুতোটা জড়াবে, নাও এসে পৌঁছতে পারে। সেটাই উনি বলছেন। গলির ওপাশের লোকগুলো ঘুড়ির প্যাঁচ কাটাকাটি শুরু করে দিল। একটা সুতো কাটা যেতে তৎক্ষণাৎ সেটা আমাদের দিকে ভেসে এলো। হঠাৎ হাওয়া কমে যাওয়াতে সেটা মুহূর্তের জন্য স্থির হয়ে বিপরীত দিকে বাড়ির ছাদের উপর একটা ফণিমনসা গাছে তার সুতো বেশ শক্তভাবে জড়িয়ে ফেলল। আর আমার পক্ষে ধরবার জন্য বেশ চমৎকার একটা লম্বা ফাঁসও তৈরি হয়ে গেল। উমা দিদিকে ঘুড়িটা আমি উপহার দিলাম। কিন্তু এখনো একটা ঘুড়ি বাকি আছে, চেয়েছে দুটো ঘুড়ি, দেখা যাক। উমা দিদি বললে, আরে এ তো একটা বেশ অদ্ভুত দৈব ঘটনা। এ তোমার প্রার্থনার ফল নয়, এ তোমার প্রার্থনার ফল নয়। যদি অন্য ঘড়িটাও তোমার কাছে আসে তবেই আমি বিশ্বাস করব তোমার কথা। কথার চেয়েও তার কালো চোখ দুটিতে একটা গভীরতর বিস্ময় ফুটে উঠল। আমি আমি এক মনে প্রার্থনা জানাতে লাগলাম। অপর লোকটি সজোরে টান দিতেই হঠাৎ তার ঘুড়িটার সুতো ছিঁড়ে গেল। হাওয়ায় নাচতে নাচতে ঘুড়িটা আমার দিকেই ভেসে চলে এলো। আমার সহায় সেই ফণিমনসা গাছটা
যাতে করে আমি ধরে ফেলতে পারি। এমনভাবে ঘড়ির সুতোয় ফাঁসটি বানিয়ে সেটি গাছে কিন্তু আটকে গেল। আর এবারেও আমি আমার দ্বিতীয় বিজয় চিহ্নটি আমি উমা দিদিকে উপহার দিলাম, অর্থাৎ দ্বিতীয় ঘুড়িটাও কিন্তু আমার কাছে চলে এসছে। আমি সেই ঘুড়িটা নিয়েও উমা দিদিকে আমি উপহার দিলাম। সত্যি সত্যি মা কালী তোমার কথা শোনেন। ওরে বাবা, এসব যেন ভেলকিবাজি। এই বলে ত্রস্তা হরিণীর মতো আমার দিদি ছুটে চলে গেল। দেখুন, এই পড়তে পড়তে না বেশ আমিও ভীষণভাবে মজা পাচ্ছি। আমি জানি না আপনাদের কেমন লাগছে, কমেন্ট পেলে সেটা বোঝা যায়। অনেকের মধ্যে এই ভাবনা কাজ করে যে ঈশ্বর আছে। ঈশ্বর কোথায়? ঈশ্বর তো নেই। ঈশ্বর নেই, আর যে নেই তাকে চাইলে পাবো কি করে? যারা পায়, যারা পেয়েছে, যারা পাওয়ার পথে ছোট্ট ছোট্ট পেতে 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 অগ্রসর হচ্ছে, তাদের কমেন্ট কিন্তু আমি চাইছি। কারণ তারা আমার শক্তি, এই এপিসোডের তারা শক্তি। এবং তাদেরকে আমি চাইছি অন্য আরেকটা সিরিজে, যেখানে আমি ঈশ্বর অনুভবের কথা, আপনি আপনার ঈশ্বর অনুভবের কথা এইভাবে আপনি স্টুডিওতে এসে বলতে পারেন। আমি চাইছি আপনি বলুন, কেন ঈশ্বরের প্রতি মানুষের যে প্রেম, ভালোবাসা, বিশ্বাস, তা কিন্তু আপনার মুখের কথাগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে কিন্তু একটা ভরসা যোগাবে, একটা শক্তি যোগাবে। এবং সেখান থেকে যেটা হবে, মানুষের নিজের জীবন সুন্দর হবে। এরপর যোগানন্দ পরমহংসজি তিনি আমার মাতৃবিয়োগ মন্ত্রপুত কবচ, এই প্রসঙ্গে তিনি বলছেন, আমরা কিন্তু দ্বিতীয় পরিচ্ছেদে পৌঁছে গেছি। মায়ের ঐকান্তিক ইচ্ছা ছিল যে আমার জ্যেষ্ঠ ভ্রাতার বিবাহ দেন তিনি। হায় রে, কবে অনন্তর বইয়ের মুখ দেখে আমি মর্তে স্বর্গসুখ পাব, এই কথা তিনি বলতেন। বংশরক্ষার প্রবল আগ্রহে মাকে প্রায় এইরকম করে খেদ প্রকাশ করতে আমি দেখতাম। অনন্তদার পাকা দেখার সময় আমার বয়স ছিল 11 বছর। মা কলকাতায় মহা আনন্দে বিবাহের আয়োজনে তিনি ব্যস্ত। কেবল পিতা আর আমি তখন উত্তর ভারতের বেরিলি শহরে আমাদের বাড়িতে ছিলাম। বছর 2 আগে পিতা লাহোর থেকে ওখানে বদলি হয়ে এসেছেন। পূর্বে আমি আমার 2 জ্যেষ্ঠা ভগিনী রমা এবং উমানিদির বিবাহে খুব ঘটা দেখেছিলাম, কিন্তু বাড়ির জ্যেষ্ঠ পুত্র বলে অনন্তদার বিবাহের আয়োজন সত্যিই খুব বিরাট গোছের হয়েছিল। প্রত্যহ দূর দূরান্ত হতে নানা আত্মীয় কুটুম্ব সব তারা এসে পড়ছেন। তাদের আদর আপ্যায়নে মা খুবই তখন ব্যস্ত। 50 নম্বর আমহা স্ট্রিটে সদ্য সংগৃহীত একটি প্রকাণ্ড বাড়িতে তাদের আরামে থাকবার ব্যবস্থা করা হয়েছে। বিরাট ভোজের নানাবিধ খাদ্য সম্ভার। আমার দাদা যে চতুর্দোলায় চড়ে কোণের বাড়ি যাবেন, সেই চতুর্দোলা, রঙিন আলোর শাড়ি, প্রকাণ্ড প্রকাণ্ড পিচবোর্ডের হাতি, বুট, আর তার সাথে ইংরেজি, স্কটিশ ও দেশি ব্যান্ড, পেশাদারি গাইয়ে বাজিয়ে দল, বিবাহ অনুষ্ঠানের জন্য ব্রাহ্মণাদি সবই একেবারে প্রস্তুত। এদিকে আমরা বেরেলিতে আছি। পিতা ও আমি উৎফুল্ল মনে বিবাহ উৎসবে ঠিক সময় মতো বাড়িতে গিয়ে আমরা হাজির হব বলে স্থির করলাম। কিন্তু সেই বিবাহ দিবসের অব্যবহতি পূর্বে আমি একটি অমঙ্গল সূচক স্বপ্ন দেখলাম। বেরিলির বাংলো বাড়ির বারান্দায় আমি পিতার পাশে তখন ঘুমোচ্ছি। রাত তখন অনেক। বিছানার উপর মশারির গায়ে হঠাৎ একটা অদ্ভুত ঝটপটানির শব্দ শুনে আমি জেগে উঠলাম। মশারির পাতলা কাপড় সরে গেল। আমি দেখতে পেলাম সেখানে মায়ের স্নেহময়ী মুখখানি। ফিস ফিস করে তিনি তখন বলছেন, মুকুন্দ, মুকুন্দ, তোমার বাবাকে এক্ষুনি ডেকে তোলো, আর আমায় যদি শেষ দেখা দেখতে চাও তো ভোর 4টের গাড়ি ধরে কলকাতায় শিগগির রওনা হয়ে পড়ো। এই বলে ছায়ার মতো মূর্তিটি অদৃশ্য হয়ে গেল। বাবা, 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 মা যে মারা যাচ্ছেন। আমার ভয়ার্ত কণ্ঠস্বর তাকে তখনই জাগিয়ে তুলল। কাঁদতে কাঁদতে আমি তাকে এই নিদারুণ দুঃসংবাদ জানালাম। এই নূতন পরিস্থিতিকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অগ্রাহ্য করে তিনি বললেন, ও তোমার মনের ভুল,
কিছু ভেবো না, তোমার মা বেশ ভালোই আছেন। আর শোনো, যদি বা কোনো খারাপ খবরই আসে তবে কালই আমরা বেরিয়ে পড়ব। আমি বললাম, এক্ষুনি না বেরোলে আপনি নিজেকে কোনো কালেই ক্ষমা করতে পারবেন না। সত্যি কথা বলতে কি, মানসিক যন্ত্রণা ও ক্ষোভে আমি রাগের চোটে বলে ফেললাম, আমিও আপনাকে আমিও আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না বাবা। বিষাদাচ্ছন্ন প্রাতকাল সুস্পষ্ট দুঃসংবাদ বহন করে উপস্থিত হল। মাতা সাংঘাতিক পীড়িত, বিবাহ স্থগিত, এখনই চলে আসুন। পিতা আর আমি বিহলের মতো রাস্তায় বেরিয়ে পড়লাম। পথে গাড়ি বদল করবার সময় আমার এক ক্ষুল্লতাত মহাশয় দেখা করতে এলেন। আমি দেখছি একটা ট্রেন একটি ক্ষীণ বিন্দু হতে বিরাট আকার ধারণ করতে করতে বজ্র গর্জনে আমাদের দিকে ছুটে আসছে। মনের ভিতর দারুণ উদ্বেগের মধ্যে হঠাৎ একটা দৃঢ় সংকল্পের উদয় হলো যে এই রেল লাইনের উপর আমি লাফিয়ে পড়ি। আমার মনে হতে লাগলো, মাকে হারিয়ে মরুভূমির মতো এই হঠাৎ অন্তঃসার শূন্য পৃথিবী আমি আর কিছুতেই বরদাস্ত করতে পারবো না। এই জগতে মাকে আমি আমার সবচেয়ে প্রিয় সাথী বলে ভাবতাম। তার স্নেহকোমল কালো চোখ দুটি আমার শৈশবের তুচ্ছ ব্যথা বেদনার পরম আশ্রয়স্থল ছিল। খুড়ো মহাশয়কে শেষ একটিমাত্র প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য দাঁড়িয়ে পড়ে বললাম, আচ্ছা, মা কি এখনো বেঁচে আছেন? আমার মুখে দারুণ হতাশার ভাব লক্ষ্য করতে তার বিন্দুমাত্র বিলম্ব হয়নি। তৎক্ষণাৎ সান্ত্বনার ছলে তিনি বললেন, হ্যাঁ, নিশ্চয়ই তিনি বেঁচে আছেন বই কি। আমি কিন্তু তা সম্পূর্ণ বিশ্বাস করতে পারলাম না। কলকাতার বাড়িতে পা দিতেই হৃদয় বিদারক মৃত্যু রহস্যের সামনাসামনি এসে দাঁড়ালাম। আমি তো একেবারে অবসন্ন হয়ে গিয়ে মৃতপ্রায় হয়ে পড়লাম। মনের স্বাভাবিক স্থৈর্য আবার ফিরে পেতে আমার বহু বৎসর কেটে গিয়েছিল। স্বর্গের দুয়ার ভেদ করে যেন আমার আর্ত ক্রন্দন অবশেষে জগন্মাতার চরণ প্রান্তে গিয়ে উপস্থিত হল। মনের রক্তঝাড়া ক্ষতস্থানে কে যেন পরম শান্তির স্নিগ্ধ প্রলেপ বলিয়ে দিল। জগৎ জননীর অভয় বাণী কানে এসে পৌঁছল। বহু জন্মের বহু জননীর স্নেহের ভিতর দিয়ে আমি তোমার উপর দৃষ্টি রেখে এসেছি। এ জনমের তোমার মায়ের সুন্দর কালো দুটি চোখ যা তুমি আজ হারিয়ে ফেলেছ, চেয়ে দেখো আমারই দৃষ্টিতে। তুমি আবার তাকে খুঁজে পাবে। পরম স্নেহময়ী জননীর শ্রাদ্ধ শান্তির পর পিতা আর আমি আবার বেরিলিতে ফিরে গেলাম। আমাদের বাংলোর সামনে, যেখানে হলদে সবুজ ঘাসে ঢাকা সমতল মাঠের উপর একটি বড় শিউলি গাছ ছায়া বিস্তার করে রয়েছে, প্রত্যহ সকালে সেখানে যেতাম শোকের পুণ্য স্মৃতি তীর্থ দর্শনের জন্য। কবি কল্পনায় মনে হতো যেন শুভ্র শেফালি গুচ্ছ শত উৎসারিত ভক্তি নিবেদনে নিজেদের উৎসর্গ করে তৃণবেদীর উপর ছড়িয়ে পড়েছে। মানে শিশিরের ওই যে ফুলগুলো আর কি, শিশিরের সাথে মিশে ফুলগুলো কিন্তু ওই সেই বেদির উপর ছড়িয়ে পড়েছে। শিশিরের সঙ্গে অশ্রুকণার মিলনে আমি দেখতে পেতাম অন্য জগতের একটি অপরূপ আলো যেন উষার অরুণাঞ্চল হতে ঝরে পড়ছে। ঈশ্বর লাভের আকাঙ্ক্ষার গভীর আকুলতা আমায় অভিভূত করে ফেলত। হিমালয় যেন আরো প্রবল ভাবে আমায় আকর্ষণ করছে বলে আমি অনুভব করতাম। যারা আমার সোনামায়ের ঠিকানা জানে, মানে সোনামা তো সব জায়গাতেই আছে, মা নর্মদার কথা বলছি আমি, তাদের যারা তপভূমি নর্মদা শোনে তাদের ভেতরে একটা জিনিস চলতে থাকে, সেটা হচ্ছে যে
মা নর্মদার যে জলরূপ, অমরকণ্টক থেকে একেবারে ভারত পর্যন্ত মধ্যপ্রদেশে পড়ছে এটা। মধ্যপ্রদেশ, তারপর মহারাষ্ট্র, তারপর গুজরাট পরিক্রমা হয় মায়ের ওখানে। তো তারা কিন্তু মাকে বারবার দর্শন করতে ছোটেন। আসলে মায়ের প্রসঙ্গ আসবে, বারবার আসবে, এবং এই পাঠ করতে করতে, বলতে বলতে, আলোচনা চলতে চলতে যেখানে আমি ভুল করছি, যেখানে উচ্চারণে আমার ত্রুটি বিচ্যুতি হচ্ছে, আমি কিচ্ছু এডিট করছি না, ইচ্ছে করেই এডিট করছি না। জীবন এটাই, জীবন এডিটেড কিছু না। পূর্ণ হিমালয় অঞ্চল ভ্রমণ শেষ করে আমার এক জাতি ভাই বেরিলিতে আমার বাড়িতে এসে উপস্থিত হলেন। যোগী স্বামীদের আবাসস্থল তুঙ্গ শীর্ষ সেই পার্বত্য প্রদেশের অপরূপ কাহিনী আমি তার কাছ থেকে অত্যন্ত আগ্রহের সঙ্গেই শুনতাম। আমাদের বেরিলির বাড়িওয়ালার ছোট ছেলে দ্বারকা প্রসাদের কাছে একদিন প্রস্তাব করলাম, চলো হিমালয়ে পালানো যাক। কিন্তু সে কথা কানেই তুলল না, বরং উল্টে বড়দার কাছে আমার সব মতলব ফাঁস করে দিল। বড়দাদা তখন পিতাকে দেখতে বেরিলিতে এসেছেন। নিতান্ত এক ক্ষুদ্র বালকের এইসব অসম্ভব পরিকল্পনা একটু লঘুভাবে হেসে উড়িয়ে দেবার পরিবর্তে অনন্তদা আমাকে ঠাট্টা করবার মতলবেই তিনি বলছেন, তা তোমার গেরুয়া বসন কোথায় হে? ওইসব ছাড়া তো তুমি আর সন্ন্যাসী হতে পারবে না। কিন্তু কি আশ্চর্য, তার এই কথাগুলোতে আমি কিন্তু এক অবর্ণনীয় আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠলাম। কথাগুলো একটা সুস্পষ্ট ছবি ফুটিয়ে তুলল আমার ভেতরে। আমি যেন সন্ন্যাসী বেশে ভারত পরিভ্রমণ করছে। বোধহয় তাতেই আমার অতীত জীবনের কোনো হারানো স্মৃতি আমার মনের মধ্যে জেগে উঠেছিল। যাই হোক, আমি বুঝলাম যে কত সহজে আমি প্রাচীন সন্ন্যাস ধর্মের চিহ্ন, গৈরিক বসন আমি ধারণ করবার সুযোগ পাব। একদিন সকালে দ্বারকার সঙ্গে কথা বলতে বলতে আমার মনে হলো, ঈশ্বর প্রেমের বন্যা যেন আমার অন্তরে মহাপ্লাবনের মতো নেমে আসছে। বাক্যালাপের উচ্ছ্বাসে আমার সঙ্গীর মন তখন আংশিকভাবে সন্নিবিষ্ট। আমি কিন্তু সেই সময় অন্তরে কান পেতে কার যেন নীরব বাণী শুনেছিলাম। অন্তরে কান পেতে মানে নিজের অন্তর, নিজের ভেতরে কান পেতে উনি কার যেন সাড়া শুনছেন, কার যেন কথা শুনতে পাচ্ছেন। এটা কোনো কর্ণপিশাচিনী না, এটা আভাসের বড় ভাই। যেখানে মনের ভেতর তরঙ্গ নয়, তরঙ্গ উচ্চারণে পরিবর্তিত হচ্ছে, শব্দে পরিবর্তিত হচ্ছে, ধ্বনিতে পরিবর্তিত হচ্ছে। যে ভাষা আপনি জানেন, যে ভাষা আপনি জানেন, সেই ভাষায় আপনার মনের সাথে, আপনার অন্তরের সাথে সে কথা বলছে। আমাদের অন্তর আমাদের প্রতিনিয়ত কথা বলে। আমরা আমাদের অন্তরের ভেতরে তাকাই কি? অন্তরের ভেতরে চোখ বন্ধ করে তাকানো যায়। সেই দিন বৈকালেই আমি হিমালয়ের পাদদেশে নৈনিতাল শহরে পলায়ন করলাম। অনন্তদাও দৃঢ় সংকল্প নিয়ে আমার পিছু পিছু এসে আমায় ধরে ফেললেন। বিষণ্ণ চিত্তে বেরিলিতে আবার আমি ফিরে আসতে বাধ্য হলাম। আমার একমাত্র তীর্থ ভ্রমণের সুযোগ ছিল সেই অভ্যস্ত শিউলিতলায় ভোরবেলায় বেড়াতে যাওয়ার। মাতৃতীর্থ, আপন জননী আর জগৎ জননী, এই দুজনকে হারিয়ে আমার অন্তর কেঁদে কেঁদে ফিরতে লাগলো। মায়ের মৃত্যুতে পারিবারিক বন্ধনে যে শূন্যতা এলো তা তো অপূরণীয়। পিতা তার জীবনের অবশিষ্ট প্রায় 40 বৎসরের মধ্যে দ্বিতীয়বার আর তিনি দ্বার পরিগ্রহ করলেন না, অর্থাৎ বিয়ে করলেন না। দেখা গেল যে তার ক্ষুদ্র সন্তান দলের একাধারে পিতামাতার দায়িত্ব গ্রহণ করে তিনি আরও যেন স্নেহকোমল, আরও সহজলভ্য হয়ে উঠলেন। ধীরতা ও গভীর অন্তর্দৃষ্টির সাহায্যে তিনি বহু পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারতেন। অফিস থেকে ফিরবার পর তিনি নিজের ঘরে ঢুকে শান্ত সমাহিত ভঙ্গিতে ক্রিয়াযোগে তিনি অনুশীলনে রত হতেন। মায়ের মৃত্যুর বহুকাল পরে পিতা যাতে জীবনে আরেকটু আরাম পান, আরেকটু স্বাচ্ছন্দ্য লাভ করতে পারেন, সেজন্য তার সুখ সুবিধার খুঁটিনাটি ব্যবস্থার প্রতি একটু লক্ষ্য রাখবার জন্য একজন ইংরেজ নার্স রেখে দেবার চেষ্টা করেছিলাম। কিন্তু পিতা মাথা নেড়ে তিনি বারণ করলেন।
জীবনব্যাপী সুগভীর প্রীতিতে স্নিগ্ধ তার দৃষ্টি সুদূরে প্রসারিত করে তিনি বলছেন, তোমার মায়ের চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমারও সেবা যত্ন নেবার আগ্রহ সব চলে গেছে। আমি আর অন্য কোনো স্ত্রীলোকের পরিচর্যা গ্রহণ করব না। মায়ের স্বর্গারোহণের প্রায় মাস 14 পরে আমি জানতে পারলাম যে মা আমার জন্য একটি বিশেষ প্রয়োজনীয় কথা বলে গেছেন। অনন্তদা তার মৃত্যু শয্যা পার্শ্বে উপস্থিত ছিলেন এবং তিনি সেই কথাগুলি লিখে রেখেছেন। যদিও মা বছর খানিকের মধ্যে আমার কাছে ওই কথাগুলো প্রকাশ করতে বলেছিলেন, কিন্তু অনন্তদা তা করেননি, দেরি করেছিলেন। এবার কিন্তু তাকে শীঘ্রই বেরিলি ছেড়ে কলকাতায় যেতে হবে মায়ের সেই পছন্দ করা মেয়েটিকে বিবাহ করবার জন্য। কাজেই একদিন সন্ধ্যার সময় আমায় কাছে ডেকে তিনি বলছেন, মুকুন্দ শোন, আমি তোমায় এই অদ্ভুত খবরটা দিতে অনিচ্ছুকই ছিলাম। আমি দেখলাম তার স্বরে হতাশা, নিরুপায়ের ভাব। তিনি আবার বলছেন, আমার বড় ভয় ছিল যে এতে তোমার বাড়ি থেকে পালানোর মতলব আবার জেগে উঠবে। কিন্তু যাই হোক, মন যখন তোমার দৈব উদ্দীপনায় এখন পূর্ণ আমি দেখতে পাচ্ছি। হিমালয়ে পলায়ন থেকে সম্প্রতি তোমায় যখন পাকড়ে আনলাম তখনই আমি মন স্থির করে ফেললাম, এবার আমি তোমায় আমার গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা পূরণ করতে আর বেশি দেরি করব না। এই বলে অনন্তদা আমার হাতে ছোট্ট একটি বাক্স দিলেন, সেই সঙ্গে মায়ের বার্তাটিও দিলেন। মা বলছেন, আমার প্রিয় পুত্র মুকুন্দ, এই কথাগুলি তোমার কাছে আমার শেষ আশীর্বাদ। তোমার জন্মের পর কতকগুলো অলৌকিক ঘটনা ঘটেছিল তা বলবার এখন সময় এসেছে। যখন তুমি নিতান্ত ছোট্ট শিশুটি ছিলে, তখনই তোমার জন্য নির্দিষ্ট পথ যে কি তা আমি প্রথমেই জানতে পারি। অর্থাৎ তোমার জীবন কোন দিকে যাবে আমি জানতে পারি। সে সময় আমি তোমায় একবার কাশীতে আমার গুরুদেবের কাছে নিয়ে যাই। যোগীরাজ লাহিড়ী মহাশয় তখন গভীর ধ্যানে বসে আছেন। চারপাশে বহু শিষ্য তাকে ঘিরে আড়াল করে বসে। তিনি অল্পই ভাবে তাকে সবাই দেখতে পাচ্ছে, অল্প অল্প ভাবে। কোলে শুইয়ে তোমায় চাপড়াচ্ছি আর মনে মনে নিবেদন করছি, গুরুদেব যেন তোমায় দেখতে পান, তোমায় তার আশীর্বাদ দান করেন। আমার নীরব প্রার্থনা গভীর থেকে গভীরতর হতে তিনি চোখ খুলে আমার দিকে চাইলেন আর তার কাছে যেতে ইঙ্গিত করলেন। সকলে তখন আমায় রাস্তা দিতে আমি তার কাছে গিয়ে তার সেই পুণ্য পদতলে আমি প্রণাম করলাম। গুরুদেব তখন তোমায় কোলে বসিয়ে আধ্যাত্মিক দীক্ষাদানের মতো তোমার কপালে হাত রেখে বললেন, মা জননী, তোমার ছেলে একজন যোগী হবে আর আধ্যাত্মিক ইঞ্জিনের মতো এ বহু লোককে ভগবানের রাজ্যে টেনে নিয়ে যাবে। সর্বদর্শী গুরুদেব আমার গোপন প্রার্থনা পূর্ণ করায় আমার হৃদয় তখন আনন্দে উদ্বেলিত হয়ে উঠল। তোমার জন্মাবার কিছু আগে তিনি কিন্তু আমায় বলেছিলেন যে তুমি তাঁরই পথ অনুসরণ করবে। তারপর বাছা, তোমার দিদি রমা আর আমি তোমার সেই বিরাট জ্যোতি দর্শনের কথা জানতে পারি, কারণ পাশের ঘর থেকে তোমায় বিছানার উপর নিশ্চল অবস্থায় বসে থাকতে আমরা দেখতে পেয়েছিল। তোমার ছোট্ট মুখখানি স্বর্গীয় জ্যোতিতে উদ্ভাসিত। ঈশ্বর লাভের জন্য হিমালয়ে যাবার কথা বলবার সময় আমি দেখলাম যে তোমার কণ্ঠস্বরে লৌহ কঠিন সংকল্পের দৃঢ় প্রকাশ। এইসব কারণে আমি টের পেয়েছিলাম তোমার জীবনের পথ এইসব পার্থিব বাসনা কামনা হতে বহু দূরে। আর তাছাড়া আমার জীবনে অন্য এক আশ্চর্য ঘটনা এই বিশ্বাসকে দৃঢ়তর করে তুলেছিল। ঘটনাটি এমনই অলৌকিক যে আমি আজ এই মৃত্যু শয্যায় শুয়ে তোমায় জানাতে আমি বাধ্য হচ্ছি। পরবর্তী এপিসোডে আমরা জানবো বাকিটা, একসাথে অনেকটা নয়, ছোট্ট 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 ভাবে আমরা জানতে থাকি, আলোচনা করতে থাকি। আজকের এপিসোড, আজকের এই ভিডিও, আজকের এই কথাবার্তা আপনার জীবন
কে কেমনভাবে নাড়া দিল, আপনার ভেতরে কি কি কথা তৈরি হলো, আন্দোলিত হলো, আপনি একটু কমেন্টে জানাবেন। এবং একটা জিনিস কি জানেন তো, আমি পড়তে পড়তে আমার ভেতরেও বেশ কিছু জিনিস হচ্ছে, কিন্তু আমি তো আর নোট করতে পারছি না। নোট করতে পারলে নিজের ভেতরের যে পরিবর্তনগুলো, সেটাকে পরে এই এপিসোডের শেষে, পড়ার শেষে আমি কিন্তু দেখতে পারতাম। কিন্তু কেউ সেই পরিবর্তনগুলোকে কিন্তু আবার রেজিস্টার করছে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড রেজিস্টার করছে। আর যিনি আপনাকে এটা শোনাচ্ছেন, মানে আমি না, কিন্তু যিনি আপনাকে শোনাচ্ছেন, আপনার যে ঈশ্বর, তিনিও কিন্তু নোট করছেন। তার যদি প্রতি আপনি সমর্পিত থাকেন সময় সময়, তিনি কিন্তু সব জ্ঞান, সব বিদ্যা, সব বুদ্ধি, সব বিচক্ষণতা তিনি কিন্তু জুগিয়ে দেবেন। যেমন করে আমাদের ভেতরে আমাদের পূর্বজন্মের যে আমরা প্রারব্ধ বলি, প্রারব্ধ আছে 50%। আবার বায়োলজিক্যালি যদি আমরা দেখি, আমাদের ডিএনএর মধ্যে কিন্তু ফেলে আসা সেই পথের অভিজ্ঞতা, সেটা কিন্তু সঞ্চয় আছে। সেখান থেকেই তো কথার উৎস। কিন্তু আমার এই এপিসোডে, এই ভিডিওতে আমার কথার উৎস কিন্তু যোগানন্দ পরমহংসজির লিখিত তার জীবন কথা, যোগী কথামৃত। কথা অমৃতে পরিণত হচ্ছে, সেই অমৃতের স্বাদ আমরা নিচ্ছি। আপনি অমৃতের স্বাদ বাকিদেরকে একটু ভাগ করে দিন, শেয়ার করে দিন এই ভিডিও বাকিদের সাথে। মা নর্মদার অমৃত কথা আপনি শুনতে পাবেন তপভূমি নর্মদা নামে এই চ্যানেলে আছে। তপভূমি নর্মদা যোগীপুরুষ শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয়, তার জীবন উপলব্ধি অদ্ভুত। এটাও চলতে থাকুক। আর রাত্রিবেলা ওটা যেহেতু অডিও সিরিজে আছে, আপনি রাত্রিবেলা ঘুমানোর আগে ওটা একটু শুনবেন। কেন এখানে একটা বিড়ম্বনা আছে, এই যে চোখাচোখি চলছে দুজনের, চোখাচোখিটা প্রয়োজন আছে। ভুল ঠিক সব মিলেই তো চলবো, তাই চোখাচোখিটাও থাকুক একটু। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আগামী এপিসোড অবশ্যই আপনি দেখবেন, বাকিদের সাথে শেয়ার করবেন। নর্মদে হর।